প্রত্যেকেই আমরা কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মাই না। অনেককেই আমাদের শুরু করতে হয় শূন্য থেকে। কিন্তু যারা শূন্য থেকে আমরা শুরু করছি তাদের কি এই স্বপ্নটা কোনোদিনও থাকতে পারে না যে আমরা অনেক টাকার মালিক হব? 100 বার এই স্বপ্নটা থাকতেই পারে, কিন্তু বারবার এই প্রশ্নটা নিজের মনের মধ্যে আসে যে এত কম থেকে শুরু করছি, আমরা পারবো তো? সত্যি করেই সেই একদিনের স্বপ্ন যেটা দেখে এসছি এত দিন ধরে, অনেক টাকা থাকবে, একটুখানি সুন্দরভাবে জীবনটা বাঁচবো, সেটা সত্যি সম্ভব হবে তো? আমরা হয়তো 1 পা এগোই তো 10 পা আবার পিছিয়ে আসি। কেন বলো তো? একটা ভয় কাজ করে আমাদের মধ্যে। কিন্তু ভয়কে তো জয় করতে হবে। নিজেরাই যদি শক্ত হাতে হাল ধরি তাহলে সত্যি করে এই ভয়কে জয় করা কিন্তু সম্ভব। আমি আজকে মূলত তোমাদের 3টি উপায়ের কথা বলবো। এই উপায়গুলোকে একটু মন দিয়ে শোনো। তোমার পক্ষেও সম্ভব, তোমরাও চেষ্টা করলে পারবে শূন্য থেকেই একদিন নিজেকে একটা বড় জায়গায় নিয়ে যেতে। তাই বেশি সময় নষ্ট করছি না, আমি আমার আজকের আলোচনাগুলো শুরু করছি। প্রথম পয়েন্টটার কথা বলি। চক্রবৃদ্ধি সুদকে একটা শক্তি হিসাবে আমাদের কাজে লাগাতে হবে। আচ্ছা, এই পয়েন্টটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। তোমাদের মধ্যে কেউ একজন আমাকে রিসেন্টলি একটা কমেন্ট করেছো, আমি দেখতে পেয়েছি যে দিদি 10 টাকা করে কি রোজ জমালে চলবে? জানি এখনকার যুগে এই অ্যামাউন্টটা শুনলে আমাদের মনে হওয়াটা খুবই স্বাভাবিক যে 10 টাকা এই যুগে দাঁড়িয়ে সত্যি কি হবে? হাস্যকর বিষয়। কিন্তু না, এই ছোট্ট টাকাটাই তোমাকে যে কত একটা বড় অ্যামাউন্ট এনে দিতে পারে তুমি যা স্বপ্নেও কল্পনা করতে পারছো না। তারই একটা হিসাব বলবো। এই যে বললাম না পয়েন্টটা, চক্রবৃদ্ধির সুদকে আমাদের শক্তি হিসাবে কাজে লাগাতে হবে। এইটাই হচ্ছে আসল খেলা। আমাদেরকে কি করতে হবে? আমাদের পোস্ট অফিসে একটা পিপিএফ অ্যাকাউন্ট খুলতে হবে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এই অ্যাকাউন্টটা খুলতে হবে। প্রত্যেকটা দিন 10 টাকা করে রাখা মানে মাস গেলে হচ্ছে 300 টাকা এবং বছরের শেষে হচ্ছে 3600 টাকা। আমাদেরকে প্রত্যেক বছর এই পিপিএফ এর টাকাটা রাখতে হবে এককালীন, বছরেতে এককালীন এই 3600 টাকা করে রাখতে হবে। কন্টিনিউ করব আমরা 15 বছর, কারণ পিপিএফ জেনারেলি 15 বছরের জন্যই হয়ে থাকে। এখানে মোটামুটি 7.1% করে সুদ থাকে। এই 15 বছর তুমি যদি কন্টিনিউ করো তাহলে তোমার ইনভেস্টমেন্ট থাকছে হচ্ছে 54,000। দেখো, এই 10 টাকা করে তুমি 54,000 টাকা ইনভেস্টমেন্টও কিন্তু করে ফেলতে পারছো। এবং 15 বছর পর তুমি রিটার্ন কতটা পাচ্ছ জানো? সুদ সমেত রিটার্ন পাচ্ছ কিন্তু তুমি 98,000, মোটামুটি 1 লাখ টাকার কাছাকাছি, মানে প্রায় ডাবলের কাছাকাছি। এটা কি কম হলো? হ্যাঁ, হয়তো তোমরা বলবে যে 15 বছর পর তো 1 লাখ টাকার সেই অর্থে মূল্য থাকবে না, ঠিক। কিন্তু এই যে একটা সুন্দর অভ্যেস তুমি তৈরি করতে পারলে, এর ফলস্বরূপ তুমি কি টাকাটাকে বাড়াতে পারবে না? পারবে। আজকে হয়তো 10 টাকা দিয়ে শুরু করছো, আজ থেকে বছরখানেক পরই হয়তো সেই অ্যামাউন্টটা 100 টাকায় গিয়ে পৌঁছে গেল। কেন? তোমার মধ্যে একটা সুন্দর অভ্যেস তৈরি হয়েছে, যেটা তোমার আগে কিন্তু ছিল না। ক্লিয়ার করতে পারলাম সহজে নিশ্চয়ই? এর দ্বারাই কিন্তু শূন্য থেকেই সেই বড় লক্ষ্যের দিকে এগোনো সম্ভব। ক্লিয়ার করলাম নিশ্চয়ই? এবারে দ্বিতীয় পয়েন্টের কথা বলি। ছোট্ট ছোট্ট অর্থনৈতিক অভ্যেস তৈরি করো। কি? আমরা কোনো দিন কোনো কিছুকে ফাঁকা করে দেব না। এক জায়গায় টাকা রেখে তারপরে খরচার কথা বলবো, মানে করব। অনেকেই আছি আমরা সবটাকে ফাঁকা করে দিয়ে খরচা করে দিই, সেইটা করা চলবে না। দ্বিতীয় বিষয়, আগে সঞ্চয় করব তারপরে খরচা করব। আমরা এটা কোনো না কোনো ক্ষেত্রে করি না। আমরা সবসময় মনে করি না আগে খরচা কি কি আছে, তারপরে যদি মাসের শেষে কিছু বাঁচে তখন নয় সঞ্চয় করব। না, শুরুতেই আগে আমাদেরকে সঞ্চয় করে ফেলতে হবে। আচ্ছা, 3 নম্বর দিক, সব সময়ের জন্য মনে রাখবো কোনো টাকার সাথে কোনো টাকাকে মিক্স করব না, মানে মেনলি খরচার সাথে। বাড়ি থেকে বেরিয়েছি 100 টাকা নিয়ে, একটা এক্সাম্পল দিই। বেরোনোর পরে দেখা গেল বাজার করতেই বেরিয়েছি, কিন্তু অন্য একটা কোনো জিনিস, বাজার বহির্ভূত অন্য কোনো একটা জিনিস পছন্দ হলো, সেটা কম টাকা দামেরই হয়তো হলো, 50 টাকা দামের ধরো, সেটাকে কিনে নিয়ে চলে আসছি। না, সেটা না।
যদি সবজি বাজার করতে যাই তো সবজি বাজারের জন্য টাকা নিয়ে যাব, যদি মাছ বাজার করতে যাই তো মাছ বাজারের জন্য টাকা নিয়ে যাব, কোনোর সাথে কোনো মিক্স করবো না, কারণ এতে অনেক এক্সেস খরচা হয়ে যায় যেটা আমরা বুঝে উঠতে পারি না। এক্সেস খরচা হয়ে যাওয়া মানেই তুমি টাকার পরিমাণ বাড়াতে পারবে না, তুমি সঞ্চয় করতে পারবে না, ওই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। ক্লিয়ার করলাম নিশ্চয়ই? এবারে 3 নম্বর পয়েন্ট, নেটওয়ার্কিং। আচ্ছা, তোমাদের একটা ছোট্ট প্রশ্ন করি, তুমি প্রত্যেক মাসে কষ্টসৃষ্ট করে কত টাকা জমাতে পারবে? 10,000 টাকা ধরো তোমার ইনকাম প্রত্যেক মাসে, কত জমাতে পারবে? খুব জোর কষ্টসৃষ্ট করে 1000, 1500, 2000, আচ্ছা আরও কষ্ট করে 3000ও জমাতে পারলে, কিন্তু একটা সময়ের পর তুমি হাঁপিয়ে উঠবে, কারণ কোন দিক থেকে কোন টাকাকে কাটছাট করবে তুমি নিজেও উপলব্ধি করতে পারছো না। একটা সময়ের পর মনে হবে আর পাচ্ছি না, দরকার নেই এত জমানোর, আগে ভালোভাবে তো বেঁচে নি জীবনটা, তারপরে জমানোর কথা ভাববো, অত বেশি টাকার স্বপ্ন দেখে লাভ নেই। এই করে আমরা হেরে যাই। না, এইটা করলে চলবে না, তোমাকে নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, বা তুমি অনেক সময় অনেক কিছু কাজ ভালো পারো, তোমার হয়তো কোনো ট্যালেন্ট রয়েছে, সেইটাকে তোমাকে ভাবনা চিন্তার মধ্যে নিয়ে আসতে হবে, দিয়ে কাজের ক্ষেত্রটাকে বাড়াতে হবে। ছোটোখাটো বিজনেস করলে, নিজে যে কাজ করছো তার পাশাপাশি তুমি কোনো কিছু বানাতে পারো, কিছু পছন্দের কাজ আছে তোমার, সেইটাকে বেছে নিলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য, তাকে একটা নেটওয়ার্কিং বাড়াচ্ছে। কেন? সোর্স অফ ইনকামটা তোমার এখান থেকে বাড়ছে, যার ফলস্বরূপ তোমাকে কিন্তু ওই শূন্য থেকে অনেক টাকা জমানোতে সাহায্য করছে এই এক্সেস অ্যামাউন্টগুলো। দিনে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সময় দিলেও কিন্তু পারা যায়। এখনকার দিনে অনেকেই কিন্তু এই চেষ্টাটা করে, শুধু একবজ্ঞা কাজ করব, যা পাচ্ছি এতেই আমি সন্তুষ্ট, এটা করলে চলবে না। তোমার যদি বড় লক্ষ্য থেকে থাকে, তো তুমি যদি থাকো যে না আমি আর বাড়াতে কিছু চাই না, যা আছে এতেই আমার চলে যাবে, সেটা আলাদা বিষয়। কিন্তু তোমার জীবনে যদি বড় লক্ষ্য থাকে যে আমি একেবারে 0 থেকে শুরু করেছি, তো আমি একদিন চাই একটা ভালো জায়গায় নিজেকে দেখতে, সেই লক্ষ্যটা যদি থেকে থাকে, তাহলে তোমাকে নেটওয়ার্কিং বাড়াতে হবে। তাহলে 3টে উপায়ের কথা নিশ্চয়ই জানতে পারলে। অল্প থেকেও শুরু করা সম্ভব এবং সেই বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াও সম্ভব। হ্যাঁ, আমি তোমাদের এইটুকু বলতে পারি, পথ চলাটা হয়তো সবসময় স্মুথলি হবে না, হোঁচট খাবে, কিন্তু তুমি যদি চেষ্টা করো, তোমার মধ্যে যদি অদম্য জেদ থাকে, তাহলে সত্যি সম্ভব।